এর আগে ক্লাসে আমরা দেখছি হচ্ছে পরিবাহী আর অপরিবাহী এরকম দুইটা টিম হয়েছে। পরিবাহী টিমে ছিল হচ্ছে কপার অ্যালুমিনিয়ামের তার, দ্যাট মিনস কপার আর অ্যালুমিনিয়াম। আর অপরিবাহী যারা কারেন্ট পরিবহন করে না তাদের টিমে ছিল হচ্ছে ধরো প্লাস্টিক। এটা আমরা আগে ক্লাস থেকে জেনেছি। পরিবাহী মানে কারেন্ট পরিবহন করতেছে, অপরিবাহী মানে কারেন্ট পরিবহন করে না। আর এদের দুইয়ের মাঝামাঝি এক ধরনের পদার্থ আছে, এদেরকে আমরা বলি হচ্ছে অর্ধ পরিবাহী। অর্ধ পরিবাহী, অর্ধ মানে হচ্ছে সেমি, পরিবাহী মানে হচ্ছে কন্ডাক্টর। সেমি ফাইনাল শুনছো, সো সেমি মানে হচ্ছে হাফ বোঝায় বা অর্ধ বোঝায়। পরিবাহী হচ্ছে সহজে কারেন্ট পরিবহন করে, খুবই ইজিলি প্রচুর পরিমাণে কারেন্ট পাঠাইতে পারে, প্রচুর পরিমাণে কারেন্ট পরিবহন করতে পারে। অর্ধ পরিবাহী যেটা, সেটা কারেন্ট পরিবহন করতেছে কিন্তু এর মতো এত সহজে করতেছে না, আর কম পরিমাণে কারেন্ট পরিবহন করতেছে। এইদের দুইজন মেইনলি আমরা দেখা যায় যে অর্ধ পরিবাহী তাহলে কারা? সিলিকন, জার্মেনিয়াম, এরা হচ্ছে অর্ধ পরিবাহী। এছাড়াও আরো উদাহরণ আছে, আমি দেখাচ্ছি। তো দেখো, দেখা যায় যে অর্ধ পরিবাহী মেইনলি পার্থক্য হচ্ছে এটা যেহেতু প্রচুর পরিমাণে কারেন্ট যায়, এটা আনকন্ট্রোলেবল, এটা কন্ট্রোল করা যায় না, আমি কারেন্টটা নিয়ন্ত্রণ করতে পারবো না। বাট অর্ধ পরিবাহী যেটা, সেটা হচ্ছে তোমার কন্ট্রোল করা যায়, কন্ট্রোলেবল, কন্ট্রোল করা যায়। এই কারেন্টটাকে কন্ট্রোল করে আমরা দেখা যায় যে ইউজ করতে পারি, মোবাইল ফোনে, ল্যাপটপে দেখা যায় যে ইউজ করতে পারি। ওকে, এই যে আমি বললাম পরিবাহীর উদাহরণ হচ্ছে কপার, অ্যালুমিনিয়াম। এগুলা কি আসলে? এই কপার অ্যালুমিনিয়াম হলো ধাতু, কপার অ্যালুমিনিয়াম ধাতু, এরা কারেন্ট পরিবহন করতেছে। তার মানে সব ধাতুই কিন্তু কারেন্ট পরিবহন করে, সেটা কঠিন ধাতু হোক বা তরল ধাতু হোক। আমি আগে ভাবতাম যে সব কঠিন ধাতু মানে একটা কঠিন কঠিন জিনিস, শক্ত শক্ত জিনিস, এরাই শুধু কারেন্ট পরিবহন করবে। জিনিসটা কিন্তু আসলে ভুল। তরল ধাতু কিন্তু আছে যারা কারেন্ট পরিবহন করবে। এবার আসি যে কপার, অ্যালুমিনিয়াম, এরা কি ধাতু, এদের কাজ কি? তোমার কারেন্ট পরিবহন করে, বিদ্যুৎ পরিবহন করে। তো ধাতুর মধ্যে আর কে কে আছে? যেমন ধরো আয়রন, জিঙ্ক, রূপা বা সিলভার, এগুলো বিদ্যুৎ পরিবহন করে। কিন্তু কিন্তু আয়রনের তার বা লোহার তার ইউজ করি না, কারণ হচ্ছে দেখা যায় যে মরিচা ধরে যায়। ওকে, তাহলে আমি বলছি যে তরল ধাতু বিদ্যুৎ পরিবহন করে। তাহলে তরল ধাতু কে? যেমন পারদ বা মার্কারি, পারদ বা মার্কারি, এটা হচ্ছে তরল ধাতু, এরাও বিদ্যুৎ পরিবহন করে। এরপর আসো একটা কুইজ। এখানে বলছে যে নিচের কোনটি বিদ্যুৎ সুপরিবাহী, মানে সহজে বিদ্যুৎ পরিবহন করে? অপশনগুলো এইভাবে দেখতেছিলাম যে সিলিকন, রাবার, প্লাস্টিক আর হচ্ছে অধাতু। তো আমার ছোটবেলার কনসেপ্ট ছিল ধাতু তো বিদ্যুৎ পরিবহন করে, তার মানে কি এই যে অধাতু আছে এটা বিদ্যুৎ পরিবহন করবে না। ওকে, আচ্ছা, আবার রাবার আর প্লাস্টিকও তো হবে না, কারণ ছোটবেলায় পড়ছি যে কাউকে যদি কারেন্টের শক খায় তখন এই প্লাস্টিকের লাঠি বা হচ্ছে তোমার কাঠের কোনো কিছু দিয়ে তাকে ওই কারেন্ট থেকে ছাড়ানোর জন্য ইউজ করা হয়। সিলিকন, বাকি হলো সিলিকন, আচ্ছা ও তো কারেন্ট পরিবহন করে, তার মানে এটাই হবে সুপরিবাহী। অথচ এটা কিন্তু ভুল। বিদ্যুৎ সুপরিবাহী মধ্যে অধাতু আছে, কিন্তু অধাতুর মধ্যে একটা এক্সাম্পল, একটা অধাতু আছে যেটা কিনা বিদ্যুৎ পরিবহন করে, তার নাম হচ্ছে গ্রাফাইট। তো আমাদের মাথায় যে কনসেপ্ট থাকে যে ধাতু মানেই শুধু বিদ্যুৎ পরিবহন করে, এটা ভুল। অধাতু করতে পারে, কিন্তু অধাতুর মধ্যে একটা উদাহরণ মনে রাখো, গ্রাফাইট। গ্রাফাইট, গ্রাফাইট কোথায় পাওয়া যায়? আমরা যে পেন্সিল ইউজ করি ওই পেন্সিলের ভিতরে কিন্তু গ্রাফাইট থাকে। এক ধরনের পরিবাহী আছে, সেটা হচ্ছে সুপার কন্ডাক্টর। সুপার কন্ডাক্টর নামের মধ্যে সুপার, মানে খুব ভালো মতন সে বিদ্যুৎ পরিবহন করতে পারে। কেন? কারণ এটার রোধ কম। রোধ মানে কি? বাধা। রোধ মানে কি? বাধা। ধরো যে এটা একটা দরজা, দরজাতে 10 জন মানুষ, ধরো যে একজন মানুষ ইজিলি চলে আসতে পারবে, 2 জন মানুষ ইজিলি চলে আসতে পারবে, কিন্তু এই সেম দরজা দিয়ে যখন 10 জন মানুষ একসাথে আসতে যাবে তখন কিন্তু একটা ধাক্কা ধাক্কি হবে, সবার গতি কিন্তু স্লো হয়ে যাবে।
অর্থাৎ এই দরজা দিয়ে সহজে বের হয়ে আসতে পারবে না, আসতে একটু বাধা লাগবে। এই বাধাটাই হচ্ছে রোধ। এই বাধাটাই হচ্ছে রোধ। ইলেকট্রনের ক্ষেত্রে এই বাধাটাই হচ্ছে রোধ। এখন সুপার কন্ডাক্টরে কি হয়, এই বাধাটা কম, অর্থাৎ এই যে ইলেকট্রন যে চলতেছে আস্তেছে আস্তেছে স্মুথলি চলাচল করতে পারে, তার মানে ও বিদ্যুৎ সহজে পরিবহন করতে পারবে। কিন্তু এটা একটা নির্দিষ্ট তাপমাত্রায় ফিক্সড, এবং একটা নির্দিষ্ট তাপমাত্রায় রোধ কম। সব সময় যে রোধ কম হবে তা না, সব সময় যে কম তা না, সব সময় যে কম তা না। একটা নির্দিষ্ট টেম্পারেচার যদি আমি রাখি, ওই টেম্পারেচারে দেখা যায় যে রোধটা কম। তো এই সুপার কন্ডাক্টরের এক্সাম্পল কি? সুপার কন্ডাক্টরের এক্সাম্পল হচ্ছে, আচ্ছা, যেই তাপমাত্রায় রোধ কম ওই তাপমাত্রাকে বলা হচ্ছে সন্ধি তাপমাত্রা। যে তাপমাত্রায় রোধ কম ওই তাপমাত্রাকে বলা হচ্ছে সন্ধি তাপমাত্রা। এবার আসি সুপার কন্ডাক্টরের এক্সাম্পল কি? সুপার কন্ডাক্টরের এক্সাম্পল হচ্ছে NbGe। এইভাবে মনে রাখি, NbGe, Nb3Ge, মনে রাখবে NbGe। এটা একটা আছে, আর একটা হচ্ছে বড় বড় একটা YBACUO। এই তো, যেটা বড় নাম টেম্পারেচারটা বড় 90 কেলভিন, যেটা ছোট নাম তার টেম্পারেচারটা ছোট। ঠিক আছে, তার মানে কি এই যে কেলভিন, এই তাপমাত্রায় এই পদার্থের রোধ একদম প্রায় শূন্যের কাছাকাছি চলে আসে, বাধা কম, বিদ্যুৎ প্রবাহ বেশি, বিদ্যুৎ বেশি বেশি যাচ্ছে। এখানে এই টেম্পারেচারে, এই পদার্থের ক্ষেত্রে এই টেম্পারেচারে তার রোধ একদম কম, এই টেম্পারেচারে বিদ্যুৎ অনেক বেশি বেশি যাচ্ছে, বাধা অনেক কম পাচ্ছে, বিদ্যুৎ অনেক সহজে চলাফেরা করতেছে। আগের ভিডিও থেকে আমরা জানি যে শুধুমাত্র ইলেকট্রন না, যে কোনো চার্জ যুক্ত আয়নই কিন্তু যদি মুভ করে তাহলে সেটা বিদ্যুৎ পরিবহন করতে পারবে। কিছু আয়ন আছে যে পানিতে খুব ইজিলি ব্রেক হয়ে যায়, খুব ইজিলি ভেঙে আয়ন দান করে। তো এখন পানিতে যে বেশি বেশি ভেঙে যাচ্ছে, পানিতে বেশি বেশি বিয়োজিত যে হচ্ছে, পানি ধরো যে বিয়োজিত যে বেশি বেশি হবে, তার মানে কি সে পানিতে বেশি বেশি আয়ন দিবে, পানিতে বেশি বেশি আয়ন দিবে। পানিতে আয়ন বেশি বেশি চলা মানে কি? বেশি বেশি বিদ্যুৎ, বেশি বেশি বিদ্যুৎ, বেশি বেশি বিদ্যুৎ চলাচল। এই যে যারা পানিতে বেশি পরিমাণ আয়ন দিচ্ছে, বেশি পরিমাণে বিদ্যুৎ যাচ্ছে, এদেরকে বলা হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্য। এদেরকে আমরা বলি সবল তড়িৎ বিশ্লেষ্য। আর হচ্ছে যারা বেশি বেশি আয়ন দিচ্ছে না, তুলনামূলক অনেক কম ভেঙে যাচ্ছে, কম আয়ন দিচ্ছে, কম বিদ্যুৎ চলতেছে, এদেরকে বলা হয় দুর্বল বিশ্লেষ্য। আরেকটা আছে হচ্ছে অবিশ্লেষ্য, মানে পানিতে কোনো আয়নই দিচ্ছে না, অবিশ্লেষ্য। অ মানে না, বিশ্লেষ্য মানে ভাঙা। ও পানিতে ভাঙতেইছে না, এর ফলে কোনো আয়নও দিচ্ছে না, আর আয়নের যেহেতু চলাচল হচ্ছে না, তার মানে এখান দিয়ে কোনো বিদ্যুৎও যাবে না। অর্থাৎ এই অবিশ্লেষ্যরা কিন্তু অপরিবাহী, এরা পরিবহন করে না, এরা পরিবহন করে না। এখন সবলের মধ্যে এক্সাম্পল কি কি আছে, দুর্বলের মধ্যে এক্সাম্পল কি কি আছে? সবলের মধ্যে কি কি আছে, দুর্বলের মধ্যে কি আছে? দুইটার উদাহরণই হচ্ছে, দেখো সবলের উদাহরণ হচ্ছে অ্যাসিড, ক্ষার, লবণ। মানে কারা সহজে ভেঙে যাচ্ছে, পানিতে বিয়োজিত হচ্ছে, বেশি বেশি আয়ন দিচ্ছে, অ্যাসিডও দিচ্ছে, ক্ষারও দিচ্ছে, লবণও দিচ্ছে। এদিকে দুর্বল কারা কারা? দুর্বল তড়িৎ বিশ্লেষ্য কারা কারা? অ্যাসিড, ক্ষার। ঠিক আছে, অ্যাসিড, ক্ষার। কিন্তু এখানে পার্থক্য আছে। সবল তড়িৎ বিশ্লেষ্য মানে যারা পানিতে বেশি বেশি ভাঙবে, বেশি বেশি আয়ন দিবে, বিদ্যুৎ পরিবহন বেশি বেশি করবে, এদের উদাহরণ হবে হচ্ছে অ্যাসিড, ক্ষার, লবণ। কিন্তু এরা সবল হইতে হবে। আর অ্যাসিড দুর্বল তড়িৎ বিশ্লেষ্য যারা, এদের উদাহরণের মতো অ্যাসিড, ক্ষার হবে, কিন্তু এই অ্যাসিডটা দুর্বল হইতে হবে, ক্ষারটা দুর্বল হইতে হবে। তাহলে সবল তড়িৎ বিশ্লেষণের উদাহরণ হচ্ছে সবল অ্যাসিড, সবল ক্ষার, লবণ। দুর্বল তড়িৎ বিশ্লেষণের উদাহরণ হচ্ছে অ্যাসিড, ক্ষার। তো এদের উদাহরণ যদি আমি একদম দেখি, তুমি আগে বলো
একদম সবল অ্যাসিড, তোমার সবল অ্যাসিডের নাম যদি বলি HCl, সালফিউরিক অ্যাসিড, সবল অ্যাসিড গেল। সবল ক্ষার, তাহলে এদের উদাহরণ কি হবে? সবল ক্ষার, সবল তড়িৎ বিশ্লেষণ উদাহরণ লিখতেছি। তো সবল ক্ষার মানে সোডিয়াম হাইড্রোক্সাইড। আর লবণ কি কি? ধরো যে সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড। আর কি কি উদাহরণ আছে? সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, এইগুলা। ক্ষারের ক্ষেত্রে তুমি পটাশিয়ামের ক্ষার দিতে পারো। তাহলে দেখো সবল তড়িৎ বিশ্লেষণের উদাহরণ দেখো, HCl, এই সালফিউরিক অ্যাসিড, সবল ক্ষার মানে সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, আর লবণ পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, এদেরই লবণ। এরপর আসি দুর্বল অ্যাসিড, দুর্বল ক্ষার। দুর্বল একটা অ্যাসিডের নাম বলি হাইড্রোজেন ফ্লোরাইড। দুর্বল অ্যাসিড, দুর্বল একটা ক্ষারের নাম বলি CH3CH। এবার আসো তুমি আমাকে বলবা যে আচ্ছা আপু, এরা কেন সবল হলো, এরা কেন দুর্বল হইলো? কারণ এই যে যারা বেশি বেশি সবল অ্যাসিড, সবল ক্ষার, লবণ, এরা খুব ইজিলি পানিতে পানিতে আয়ন দেয়। এরা পানিতে বেশি পরিমাণ ভেঙে যায়। কত পার্সেন্ট ভেঙে যায়? একটা সবল তড়িৎ বিশ্লেষ্য 70 থেকে 100% বিয়োজিত হয়, ভেঙে যায়। বেশি পরিমাণ ভেঙে যাচ্ছে, বেশি পরিমাণ ভেঙে যাচ্ছে, বেশি পরিমাণ বিয়োজিত হচ্ছে। দ্যাট মিনস বেশি পরিমাণ আয়ন দিবে, বেশি পরিমাণ বিদ্যুৎ পাবে। শেষ। দুর্বল যারা, তার মানে কি? এরা বেশি পরিমাণ বিয়োজিত হবে না, কম পরিমাণে পানিতে ভাঙবে। কত পার্সেন্ট? 1 থেকে 10%। এই যে এরা কত পার্সেন্ট? 1 থেকে 10%। অবিশ্লেষ্য, এটার উদাহরণ হচ্ছে জৈব তরল। জৈব তরল, অবিশ্লেষ্যের উদাহরণ হচ্ছে জৈব তরল। যেমন ধরো পানি, বিশুদ্ধ পানি। তারপর হচ্ছে তোমার চিনি দ্রবণ, পানি, চিনি দ্রবণ, আর হচ্ছে তোমার অ্যালকোহল। দেখো পানি, পানির সাথে, পানি মানে বিশুদ্ধ পানি, বিশুদ্ধ পানি, পানি দ্রবণে চিনি মিশাও, চিনি দ্রবণ। আর পানির সাথে সিমিলার কি? অ্যালকোহল, তরল। সো এরা কেউই বিদ্যুৎ পরিবহন করবে না, কারণ এরা একদমই ভাঙে না, পানিতে এরা ভাঙে না। আচ্ছা, তাহলে আমাদের যে বিদ্যুৎ পরিবহন হয়, এটা ইলেকট্রনের মাধ্যমেও হইতে পারে, আবার আয়নের মাধ্যমেও হইতে পারে। এখন তোমার মোবাইল ফোনের যে চার্জারটা আছে, ওই চার্জারের মধ্যে বিদ্যুৎ পরিবহন হয় ইলেকট্রনের দ্বারা। আর ওই যে আমরা ছোটবেলায় পড়ছি যে একটা পাত্রের মধ্যে যেই আয়নের আদান প্রদানের ফলে যে বিদ্যুৎটা হয়, ওটা হলো তোমার আয়নিক পরিবাহী। তাহলে তড়িৎ পরিবাহী কয় প্রকার? 2 রকম। এটা হচ্ছে ইলেকট্রনীয়, যেহেতু ধাতুর মধ্যে ইলেকট্রনের মাধ্যমে তড়িৎ পরিবহন হয়, এই জন্য ইলেকট্রনীয় পরিবাহীর আরেকটা নাম হচ্ছে ধাতব পরিবাহী। আর আয়নিক, তাহলে আরেকটা কি? একটা ইলেকট্রনীয় পরিবাহী, আরেকটা হচ্ছে আয়নিক পরিবাহী, আয়নের মাধ্যমে যেটা যাচ্ছে। আয়নিকের আরেকটা নাম হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। আচ্ছা, এখন আমরা কি পেলাম? এই ধাতব পরিবাহী আবার 3 রকমের আছে। এক হচ্ছে সুপরিবাহী, আর একটা হচ্ছে অর্ধ পরিবাহী, আর হচ্ছে সুপার পরিবাহী। সুপার পরিবাহী একদম যদি সহজ করে বলি, সতে সু সহজে যায়, তার মানে এটা মধ্যে সহজে সবল ক্ষার, সবল অ্যাসিড, লবণ, এগুলা সব হচ্ছে সুপরিবাহী। অর্ধপরিবাহী কি? গ্রুপ 14 এর মৌল সমূহ, যেমন সিলিকন, জার্মেনিয়াম। সুপার কেন? কারণ একটা নির্দিষ্ট টেম্পারেচারে এটার বাধা, এই কারেন্টের বাধা একদম 0, এজন্য কারেন্ট ফ্লো অনেক ভালো হয়। তো সুপারের এক্সাম্পল কি? সুপার এক্সাম্পল অত বেশি ইম্পর্টেন্ট না, তাহলে যদি বলি যে এনবি দিয়ে যেটা ছিল, আর একটা ছিল YBCuO, আর NB3GE, মানে NBGE। এটা যেহেতু কম, তোমার ছোট নাম, সো এটা টেম্পারেচারটাও ছোট। দেখো 3 আছে, NB3তেও একটা যদি ক্লিয়ারলি দেখাই, হিজিবিজি হিজিবিজি হয়ে গেছে। NB3GE, দেখি আমরা 3 আছে, তো টেম্পারেচারও 3 থাকবে, 23 কেলভিন।
আর যেটা বড় নাম এখানে কিন্তু আরো আছে, YB2BA2CU3O7, বিশাল বড় বড়। সো এটা টেম্পারেচারটাও বড় হবে, 90 কেলভিন। যদি আয়নিক, এইটা একটু সামারি করে দিই। আয়নিকের মধ্যে কি কি আছে? আয়নিকের মধ্যে তোমার সবল তড়িৎ বিশ্লেষ্য, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, এটা আমরা পড়ছি। সবল আর দুর্বল। সবল কত পার্সেন্ট? 70 থেকে 100% ভেঙে যায় পানিতে। আর দুর্বল কত পার্সেন্ট? 1 থেকে 10%। কম ভাঙে, কম আয়ন দেয়, আর হচ্ছে এর ফলে কি, কম আয়ন দিচ্ছে, তার মানে কি কম বিদ্যুৎ পরিবহন হচ্ছে। এখন আসো, তো তোমাদেরকে আমি বলতে বলতে মুখে ফেনা বের করে ফেলছি যে ধাতব পরিবারের এক্সাম্পল কি? ধাতব পরিবারের এক্সাম্পল হচ্ছে, আপু আমি যে চার্জার ইউজ করি সেই চার্জারটা হচ্ছে ধাতব পরিবারের উদাহরণ। এই যে এখানে আমরা কপার ধাতু ইউজ করি, এর ভিতর দিয়ে ইলেকট্রন যায় এন্ড কারেন্ট প্রডিউস হয়। আর আয়নে কি কি হয়? এরকম একটা পাত্র থাকে, এখানে যে তুমি ধরলাম এটা একটা অ্যানোড দ্বন্দ্ব, ক্যাথোড দ্বন্দ্ব, বাইরে থেকে যখন একটা ব্যাটারি দেই তখন কি হয়? ধরো এটা পজিটিভ, সাপোজ পজিটিভ, এই দ্বন্দ্বটা ধরো ব্যাটারি দিলে কি হয়ে গেল? নেগেটিভ। এর ভিতরে ধরো তুমি কি দাও? লবণ দিচ্ছ, সোডিয়াম ক্লোরাইড যখন দাও এই পানিতে, তখন তড়িৎ, এই সোডিয়াম ক্লোরাইডটা ভেঙে যায় পানিতে। সোডিয়াম ক্লোরাইডই দিচ্ছ, পানিতে দেওয়ার পরে এটা বিয়োজিত হয়। পানিতে দেওয়ার আগে কিন্তু ভাঙতেছে না, তুমি কিন্তু পানিতে দেওয়ার পরে এটা ভাঙতেছে সোডিয়াম ক্লোরাইড। দেন এই পজিটিভটা কার দিকে যাবে? নেগেটিভের দিকে যাবে। এই নেগেটিভটা কার দিকে যাবে? পজিটিভের দিকে যাবে। তো এই যে আয়নের মুভ হচ্ছে, এর মাধ্যমে কিন্তু বিদ্যুৎ পরিবাহিত হয়, তাই না? এখন তুমি আমাকে নর্মালি চিন্তা করে বলো, এই দুটো কনসেপ্ট তুমি যদি বুঝো, নর্মালি তুমি আমাকে চিন্তা করে বলো যে তুমি যখন চার্জার দিয়ে চার্জ দাও, বিদ্যুৎ যায়, তখন কি এই এই চার্জারের কপার, এই কপার তারটা কি চেঞ্জ হয়ে যায়? কপার চেঞ্জ হয়ে কি রূপা হয়ে যায়? কপার চেঞ্জ হয়ে কি অন্য কিছু হয়ে যায়? কপার তার কিন্তু কপার তারই থাকে, মানে কপারের উপাদানই থাকে। তার মানে ধাতব পরিবাহী হচ্ছে একটা ভৌত প্রক্রিয়া, ঠিক আছে? আয়নিক কি, এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে, সোডিয়াম ক্লোরাইড দিচ্ছে, এরকম আয়ন হয়ে গেছে, তো এখানে চেঞ্জ হচ্ছে। তো এটা হচ্ছে একটা রাসায়নিক প্রক্রিয়া। রাসায়নিক প্রক্রিয়া। 2 নম্বর পয়েন্ট কি? ধরো এর ছোট ইলেকট্রন যাচ্ছে, আমরা কিন্তু ছোটবেলায়, ধরো এটা হচ্ছে একটা তোমার সেই কপারের তার, কপারের তার, কপারের পরমাণুগুলা এখানে ধরো এই ব্লু কালার দিয়ে আমি কপারের পরমাণু বোঝাচ্ছি, ঠিক আছে? বোঝাচ্ছি। নর্মালি যখন একটা ইলেকট্রন যায়, কারেন্ট দিচ্ছ, মানে সুইচ দিচ্ছ, ইলেকট্রন এই যে যাচ্ছে, ইলেকট্রন চলাচল করতেছে, চলাচল করতেছে, কারেন্ট উৎপন্ন হচ্ছে, তাই না? দেখো এখানে কিন্তু একদম ফাঁকা মাঠ, এই জন্য ইলেকট্রন খুব সহজে চলাচল করতেছে। এখন তুমি যদি টেম্পারেচার বাড়ায় দাও, তাপমাত্রা বাড়ায় দাও, তখন কি হবে জানো? এই কপার তারের এই যে কপার পরমাণুগুলা এরকম এরকম কাঁপাকাঁপি করবে, এই পরমাণুগুলো কাঁপাকাঁপি করবে, কাঁপাকাঁপি করে কি করবে? এই যে যে ইলেকট্রন চাইতো, আগে যে ফাঁকা মাঠে গোল দিছে, এখন আর ফাঁকা মাঠে গোল দিয়ে দিতে পারবে না, ইজিলি পাইপ দিয়ে যাইতে পারতেছে না, তার যাইতে কষ্ট হচ্ছে, কারণ এই পরমাণুগুলো এরকম কাঁপাকাঁপি করতেছে, ইলেকট্রনের সাথে একটা ধাক্কাধাক্কি হচ্ছে, ওর চাইতে কষ্ট হচ্ছে, অর্থাৎ এখানে রোধ বেশি হয়ে যাচ্ছে। তাহলে তুমি আমাকে বলো, রোধ যদি বেশি হয় তার মানে কি কারেন্ট এখান থেকে কম যাবে? রোধ যদি বেশি হয় তার মানে কি কারেন্ট এখানে কম যাবে। এই জন্য বলে যখনই তুমি তাপমাত্রা ইনক্রিজ করবা, তো ধাতব পরিবাহীর ক্ষেত্রে কারেন্ট কম যায়, কিন্তু আয়নিকায় হয় ঠিক উল্টা। একে কি হতেছে, যখন তুমি টেম্পারেচার বাড়াচ্ছ, এই যে আয়ন, সোডিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন, এরা বেশি পরিমাণে, মানে যখনই তুমি টেম্পারেচার বাড়াচ্ছ, তখন তুমি টেম্পারেচার বাড়াচ্ছ, তখন এই সোডিয়াম ক্লোরাইড ধরো বেশি বেশি ভাঙতে শুরু করে, বেশি বেশি বিয়োজিত হইতে শুরু করে। আর আমরা জানি সোডিয়াম ক্লোরাইড যত বেশি ভাঙবে তত বেশি আয়ন পাওয়া যাবে, যত বেশি আয়ন পাওয়া যাবে, আয়ন মুভ করবে, তত বেশি বিদ্যুৎ। এখানে আরেকটা জিনিস হয়, টেম্পারেচার যখন বেড়ে যায়, তাপমাত্রা যখন বেড়ে যায়, তখন ওদের এরকম গতিশক্তি বেড়ে যায়, অর্থাৎ স্পিড বেড়ে যায়, খুব এরকম তারা খুব দ্রুত ছোটাছুটি করতে পারে। এই জন্য মুভ যেহেতু তাড়াতাড়ি করতেছে, এই জন্য ওদের কারেন্ট বেড়ে যায়, মানে তড়িৎ প্রবাহ মাত্রা বেড়ে যায়। এই জন্যই বলে টেম্পারেচার যদি বাড়ে তার মানে হচ্ছে এখানকার কারেন্টও
মানে তড়িৎ প্রবাহ বেড়ে যায় আয়নিকের ক্ষেত্রে, আর ইয়ার ক্ষেত্রে হয় উল্টা, ধাতবের ক্ষেত্রে হয় উল্টা। এরপরে এবার আসো, এটা তুমি বুঝেই গেছো। আমি যদি বলি কোনটা কি ইলেকট্রনীয় পরিবাহী বলবে, ধাতবকে বলবো আমরা ইলেকট্রনীয়, কারণ ধাতুর মধ্যে দিয়ে ইলেকট্রন, কারণ ধাতুর মধ্যে দিয়ে ইলেকট্রনের মাধ্যমে বিদ্যুৎ যাচ্ছে, সো এটা একটা নাম ইলেকট্রনীয়। আর আয়নিকের আরেকটা নাম কি, এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে 3 নম্বরে বলি কোনটা কোন সূত্র মানে, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো কোনটা কোন সূত্র মানে, আচ্ছা তোমাকে আমি যদি বলি কোনটাই কেমিক্যাল রিয়াকশন হয়, এইখানে কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, আয়নিকে কেমিক্যাল রিয়াকশন হয়। এখন তুমি ছোটবেলায় একটা সূত্র পড়ছো যে F = Q1 Q2 বাই R স্কোয়ার, একটা সূত্র পড়ছো। এইটা ছিল হচ্ছে কুলম্বের সূত্র। এটা কিসের সূত্র? কুলম্বের সূত্র। এই কুলম্বের সূত্র মেনে চলে হচ্ছে ধাতব পরিবাহী বা ইলেকট্রনীয় পরিবাহী, অর্থাৎ তোমার কারেন্টের চার্জার, সরি তোমার ফোনের চার্জার। আর আয়নিক মেনে চলে কি? ফ্যারাডের সূত্র, ফ্যারাডের সূত্র, ফ্যারাডের সূত্রের W = ZQ, এটা হচ্ছে ফ্যারাডের সূত্র। ঠিক আছে, এবার আরেকটা জিনিস আছে যে তড়িৎ পরিবহন ক্ষমতা কার বেশি? তোমার চার্জারের অবশ্যই ক্ষমতা বেশি থাকে, কারণ তুমি শক খাইতে পারো, এটার ক্ষমতা কম। আয়ন, গরিব মানুষ, ও ক্ষমতা কম। আচ্ছা, এরপর আসি যে এই দ্রবণটা কিরকম হবে। এটা ধাতব মানে কি? ধাতবের একটা নাম ইলেকট্রনীয়, ধাতবের একটা নাম ইলেকট্রনীয় পরিবাহী, সো ইলেকট্রনের মাধ্যমে পরিবাহিত হয়। আর আয়নিকের আরেকটা নাম তড়িৎ বিশ্লেষ্য। তো ওইটার যে দ্রবণটা থাকে, যে এখানে যে দ্রবণের মধ্যে চুবানো থাকে, এই দ্রবণটা কি থাকে? হইতে পারে আয়নিক যৌগ বা পোলার সমযোজী, বা পোলার সমযোজী, আয়নিক বা পোলার সমযোজী। তাহলে আমরা কি এখন যদি সামারি করি, ধাতব মানে হচ্ছে ধাতুর মধ্য দিয়ে যে কারেন্টটা যাইতেছে, এটা কিসের মাধ্যমে যায়? ইলেকট্রনের মাধ্যমে যায়। ধাতবে যায় ইলেকট্রনের মাধ্যমে, আর তড়িৎ বিশ্লেষ্য বা আয়নিকে যায় আয়নের মাধ্যমে। এই জন্য ধাতবের আরেকটা নাম হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী, তড়িৎ বিশ্লেষণের একটা নাম আয়নিক পরিবাহী। নাম্বার 2 আমি যদি বলি যে তুমি যখন একটা কারেন্ট, তোমার চার্জারটা, ফোনের চার্জার চার্জে দাও, কপারের তার কিন্তু কপারই থাকে, কপার অ্যালুমিনিয়াম হয়ে যায় না, বা কপার কিন্তু সিলভার হয়ে যায় না। তার মানে কি, ও চেঞ্জ হয় না, এটা একটা ভৌত প্রক্রিয়া। ঠিক আছে, ভৌত প্রক্রিয়া। আর আয়নিকে কি হয়? চেঞ্জ হয়। দ্যাট মিনস এটা হচ্ছে একটা রাসায়নিক প্রক্রিয়া। এবার আসি যে ধাতু কি সলিড থাকে না, কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না। তোমার চার্জারটি কি তরল, গ্যাস? না, ওটা একটা সলিড বা কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করতেছে। কিন্তু তড়িৎ বিশ্লেষ্য বা আয়নিক পরিবাহী হতে হলে এখানে গলিত বা হচ্ছে তোমার জলীয় হতে হবে, জলীয় দ্রবণ হতে হবে। কেন? সোডিয়াম ক্লোরাইডটা, ধরো যে একটা সোডিয়াম ক্লোরাইড, এটা হয় গলিত বা জলীয় হইতে হবে। জলীয় মানে হচ্ছে অ্যাকুয়াস, মানে এখানে পানি আছে। গলিত মানে হচ্ছে এটাকে গলানো হয়েছে, এখানে পানি নাই। ঠিক আছে, এটাই হচ্ছে পার্থক্য। এরপর আসো, যেহেতু এটা ইলেকট্রন নিয় প্রবাহী, আমরা জানি ইলেকট্রনের চলাচলে যদি ইলেকট্রনের চলাচল করে, কিন্তু তাপমাত্রা যদি আমি তাপমাত্রা বাড়াই দিলে এই ইলেকট্রনের যে ছোটাছুটি, এটা কমে যায়, কারণ এই পরমাণুর সাথে ধাক্কা ধাক্কি বেশি লাগে, অর্থাৎ রোধ বেড়ে যাচ্ছে, কারেন্ট কম, আই কম। তারপরে যত টেম্পারেচার, কারেন্ট কম, আই কম, টেম্পারেচার বেশি, আই কম। এটা ঠিক উল্টা হচ্ছে এটা, কারণ তুমি যত বেশি টেম্পারেচার বাড়াবা, আয়নগুলো তত বেশি ছোটাছুটি করবে, মুভ করবে বেশি বেশি, ভাঙবে বেশি বেশি, দ্যাটস ওয়াই ও কারেন্ট প্রডিউস করবেও বেশি বেশি। এরপর লাস্টে কোন সূত্র? কুলম্বের সূত্র। আর ফ্যারাডে কার সূত্র? এটা হচ্ছে ফ্যারাডে হচ্ছে তড়িৎ বিশ্লেষ্যের সূত্র। ফ্যারাডে কার সূত্র? তড়িৎ বিশ্লেষ্যের, মানে ফ্যারাডের সূত্র মেনে চলে কারা? তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বা আয়নিক পরিবাহী। এখানে একটা জিনিস মনে রাখি, তুমি যখন মুখস্থ করবা বা পড়াশোনা করবা, তুমি যে কোনো এক সাইড মনে রাখবা। ঠিক আছে, একটা সাইড মনে রাখবা, হয় ধাতু মনে রাখবা, নয়তো আয়নিক মনে রাখবা। একটা সাইড মনে রাখলে আর ওই কনসেপ্টটা মনে রাখলে সব এমসিকিউ এর অ্যান্সার করতে পারবা। ক্ষমতা কার বেশি? তুমি শক খাবা হচ্ছে তোমার চার্জারের তারে, তো ক্ষমতা এটার বেশি, এটার ক্ষমতা কম।
সেই যে অপরিবাহী, এটার উদাহরণ অনেক জায়গায় আসছে, মেডিকেল বলো ভার্সিটি বলো অনেক জায়গায় আসছে, হিউজ ইম্পর্টেন্ট। বাট এটা একটু কমন সেন্স অ্যাপ্লাই করলেই পারা যায়। যেমন এটার জন্য কবিতা বা ছন্দ আমার মনে হয় না লাগে। যেমন ধরো তারপিন তেল, পেট্রোল, গন্ধ, উদাহরণগুলো একবার পড়ে দেখি। তারপিন তেল, পেট্রোল, গন্ধ, কাঁচ, কাঠ, রাবার, প্লাস্টিক, হীরা, বিশুদ্ধ পানি, চিনি, অ্যালকোহল, জৈব যৌগ, হাইড্রোকার্বন সমূহ, এগুলো হচ্ছে অপরিবাহীর উদাহরণ। এখন এটা মনে রাখবো কেমন? দেখো, পেট্রোল পেট্রোল একটা তেল, গাড়িতে ইউজ করা হয়, মোটরসাইকেলে। তারপিন তেল, এটা হচ্ছে তোমার হচ্ছে বার্নিশ দেয়, ফার্নিচারে বার্নিশ দেয়, শুনবা তো। দুইটা তেল কি গন্ধ না? সো ওখান থেকে মনে রাখবো। আচ্ছা, তাহলে পেট্রোল তেল, তারপিন তেল, গন্ধক, এরা হচ্ছে অপরিবাহী। গন্ধকটা আসলে কি বাস্তবে, এইটা যদি তোমার একটু ফিল দেই, সালফার, গন্ধকের সংকেত কিন্তু সালফার। সালফারের বাংলা নাম গন্ধক। বাইবেলও দেখা যায় যে গন্ধক বলা হয়েছে সালফারকে। কেন? কারণ সালফারের যে অক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এটার গন্ধটা হচ্ছে পচা ডিমের মতো। পচা ডিমের মতো গন্ধ, পচা ডিমের মতো গন্ধ হওয়ায় এটার সালফারের নাম হয়ে গেছে গন্ধক। এরপর হচ্ছে, ধরো তোমার কোনো একটা ফ্রেন্ডকে কারেন্টটা শক খাইছে, তো তুমি তাকে কি দিয়ে বাড়ি দিবা? প্লাস্টিক, একটা কাঠ, তাই না? রাবারের স্যান্ডেল পরে বলে যে বাড়ি দিবেন। সো তিনটাই তো কমন সেন্স, যে এদিক দিয়ে কারেন্ট, এদিক, কারণ এদের ভিতর দিয়ে কারেন্ট যায় না। এবার হচ্ছে কাঁচ, ঠিক আছে? কাঁচের মধ্যে দিয়ে কারেন্ট যায় না। কাঁচ, কাঠ, রাবার, প্লাস্টিক। হীরা, তুমি ছোটবেলা মানে এই একটা কোশ্চেনের অনেকবার সম্মুখীন হবা এইচএসসি লাইফে, যে হীরা আর গ্রাফাইট দুইটা তো কার্বনের দুইটা চেহারা, তাহলে কোনটা পরিবহন করে, কোনটা তড়িৎ পরিবহন করে না? জেনে রাখো, হীরা তড়িৎ পরিবহন করে না, গ্রাফাইট তড়িৎ পরিবহন করে। ঠিক আছে? তো এটা তোমার মাথার মধ্যে সেট করে রাখো যে গ্রাফাইট তড়িৎ পরিবহন করে। অধাতু হওয়া সত্ত্বেও গ্রাফাইট, এই লাইনটা মনে রাখবো, অধাতু হওয়া সত্ত্বেও গ্রাফাইট তড়িৎ পরিবহন করে। তার মানে কার্বনের আরেকটা যে চেহারা আছে হীরা, এখানে এটা তার মানে তড়িৎ পরিবহন করে না। ওই একটা লাইন দিয়েই তুমি মনে রাখতে পারতেছো। একটা লাইন দিয়ে তোমার সিকিউ হচ্ছে, একটা লাইন দিয়ে তোমার এমসিকিউ হয়ে যাচ্ছে। এরপর আসা হচ্ছে বিশুদ্ধ পানি, চিনি, অ্যালকোহল, আর হচ্ছে জৈব যৌগ, হাইড্রোকার্বন সমূহ পানি বিদ্যুৎ পরিবহন করে না। এটা আমি মনে রাখতাম এইভাবে, যে একটা বোতলে পানি আছে, পানির মধ্যে চিনি দাও, পানির মতোই দেখতে হচ্ছে অ্যালকোহল, সো এরাও বিদ্যুৎ পরিবহন করে না। তো একটু কমন সেন্স চিন্তা করলে এটা পারা যায়। হীরা বিদ্যুৎ পরিবহন করে না, গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে। এটার কারণ কি? এটার একটা কারণ আছে, একদম সহজ করে যদি বলি, গ্রাফাইটের সংকরায়নটা জানো? কজ এটা মেডিকেল অনেকবার আসছে। গ্রাফাইটের সংকেত হচ্ছে sp2 সংকরণ, আর হীরার sp3 সংকরায়ন হয়। sp3 সংকরায়ন হয় মানে, নর্মালি আমরা জানি এই px হয়, py হয়, pz হয়, px হয়, py হয়, pz হয়, তিনটা অরবিটাল থাকে। তো এইখানে বন্ধনে কয়টা পি অংশগ্রহণ করছে? এখানে বন্ধনে দেখো মাথার উপর 2 আছে, তার মানে 2টা পি অংশগ্রহণ করছে। শেষ কক্ষপথে 2টা পি আর একটা এস। দেখো উপরে দেখতে পারতেছে একটা এস, আর কয়টা পি বন্ধনে অংশগ্রহণ করছে? 2টা পি অংশগ্রহণ করছে। কিন্তু পি থাকার কথা কয়টা? পিএক্স, পি অরবিটাল, পি ওয়াই অরবিটাল, পি জেড অরবিটাল, 3টা থাকার কথা ছিল। তার মানে 2টা বন্ড গঠন করছে, কিন্তু একটা এখনো ফাঁকা, এটা এখনো বন্ধন গঠন করে নাই। তো এইটার যে ইলেকট্রনটা থাকে, এটা তো বন্ধনে অংশ নেয় নাই, এই মূলত পরবর্তীতে মুক্ত ইলেকট্রন হিসেবে থাকে। এই গ্রাফাইটের এই ইলেকট্রনটা মূলত পরবর্তীতে মুক্ত ইলেকট্রন হিসেবে থাকে। আর আমরা জানি মুক্ত ইলেকট্রন মানে কারেন্ট, মুক্ত ইলেকট্রন মানে কারেন্ট। হীরা দেখো sp3, একটা এস, 3টা পি, তাই না? মানে পি এক্স ও বন্ডে অংশগ্রহণ করছে, পি ওয়াই ও বন্ডে অংশগ্রহণ করছে, পি জেড ও বন্ডে অংশগ্রহণ করছে। এখানে কি কোনো মুক্ত ইলেকট্রন আছে? না, কোনো মুক্ত ইলেকট্রন নাই। তার মানে হীরা দিয়ে কোনো পরিমাণ বিদ্যুৎ যাবে না। তো দেখো, তোমাকে আমি একটা কনসেপ্ট শিখাইছি, তুমি এখান থেকে 3টা এমসিকিউ অ্যান্সার করতে পারবা। কি? হীরা কি বিদ্যুৎ পরিবহন করে? উত্তর হচ্ছে না। এটা মনে রাখবা কেমনে? হীরার একটা বন্ধু আছে, একই ঘরে থাকে, কার্বনের ভাই, ওদের বাবা তো একই, কার্বনের একটা চেহারা। সো ভাই বিদ্যুৎ পরিবহন করতেছে, সে করতেছে না। হীরা দামি জিনিস, বিদ্যুৎ পরিবহন করে না, গ্রাফাইট করে। কেন করতেছে? তোমাকে যদি বলে পরিবাহী, গ্রাফাইটের সংকরিত কি sp2, মাত্র পড়লাম।
তো তুমি এই ব্যাখ্যা থেকে 3টা এমসিকিউ অ্যান্সার করতে পারবে। একটা হচ্ছে কে বিদ্যুৎ পরিবহন করে, গ্রাফাইটের